আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা মূলত চতুর্থ রোজার ভিডিও। প্রায় 2টা নাগাদ ভাগ্নি চলে গিয়েছে ওর কোচিংয়ে। তারপর আমি আস্তে আস্তে দুপুরের রান্না এবং পর্যায়ক্রমে ইফতারের আয়োজন করব। প্রথম রোজায় আমরা একটু ফাস্টফুড টাইপের খাবার খেয়েছিলাম, আর দ্বিতীয় রোজায় ছিল একদম অথেন্টিক যেটা বাঙালিদের ইফতার আয়োজন সেইটা। আর তৃতীয় রোজার দিন ছিল বাবার বাড়িতে দাওয়াত। তো টানা 3 দিন আমরা অনেক রিচ ফুড ভাজা পোড়া খেয়ে একদম ফেড আপ হয়ে গিয়েছিলাম। তো চতুর্থ দিন হাজব্যান্ড খুব করে বলছিল যে প্লিজ আর কোনো তেমন ভাজা পোড়া করো না, একদম সাদা মাটা খাবার রান্না করবে যেটা খেলে পেট আর শরীর দুইটাই ভালো থাকবে। তাই রান্নাটা খুব সাদা মাঠা করছি। এক চুলায় বসিয়ে দিয়েছি বোয়াল মাছ ভাজা, আর আরেক চুলায় আমি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আর বোয়াল মাছটা না আমি পেঁপে দিয়ে রান্না করব। কারণ হচ্ছে একে তো ধীরে ধীরে গরম পড়ছে, তার মধ্যে সারাদিন রোজা থাকা হয়, খুব বেশি কষানো কিংবা গোস্ত আইটেমগুলো কিংবা মাছ যদি ভুনা করে খাই তাহলে না খুব একটা ভালো লাগে না, আর তেমনভাবে আমি খেতেও পারি না। যদি মাছটা থাকে সেটা ভুনা করি, তবে পাশাপাশি একটা সবজি জাতীয় জিনিস লাগে, কিংবা মাংস রান্না করলে সবজি জাতীয় কিংবা ডাল জাতীয় জিনিস লাগে। তো যাই হোক, চুলায় তো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে আমি খানিকটা চিকেন কিমা করে নিব। বর্তমানে আমাদের বাসায় 3জন সদস্য, আমি, আমার হাজব্যান্ড আর ভাগ্নি। হাজব্যান্ড তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ইফতারের পরে বাসায় আসে, কারণ রাস্তায় এত বেশি জ্যাম, তিনি এসে পৌঁছাতে পারে না। আর ওইদিকে আমার খাবার দাবারে খুব বেশি আগ্রহ নেই। আর ইফতারের পর মূলত যদি আমার মনে হয় যে আমি ভাত খেয়ে ফেলি তাহলেই মনে হয় আমার বেশি ভালো লাগে। কিন্তু ভাগ্নিটা তো ছোট, ওর তো খেতে ইচ্ছে করে এটা সেটা, সে তো মুখ ফুটে বলবে না। তাই সেটাকে মাথায় রেখেই চিন্তা করি খুব বেশি আইটেম না হলেও অ্যাটলিস্ট একটা আইটেম করবার, যাতে ওর মনে হয় যে না ঠিক আছে, বাবা মায়ের কাছে থাকি না, মামি মামার কাছে থাকছি, সেভাবে মামা মামি আমার পছন্দটাকে খেয়াল রাখছে। সেই জিনিসটাকে মাথায় রেখে আজকে ভাবলাম যে একদম পেঁয়াজু কিংবা আলুর চপ বেগুন এগুলো কিচ্ছু করব না, খুব শর্টকাটে আমি চিকেন কাটলেটটা তৈরি করব। আর চিকেন কাটলেটটা মূলত আমি যেভাবে তৈরি করি, আহামরি মশলার আধিক্য থাকে না। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, এগুলো থাকে। তারপর মাংসটা দিয়ে আমি বেশ কতক্ষণ নাড়াচাড়া করি, তারপর একটু সয়া সস টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যায় আমার কিমাটা। আর কিমাটা হয়ে গেলে আমার যে আলুটা আমি মেখে রেখেছি সেটার উপরে দিয়ে নিই। আর এই পর্যায়ে ঠান্ডা হলে তারপর মূলত যে মশলাগুলো রয়েছে না, যে এলাচ, দারচিনি, লবঙ্গ কিংবা তেজপাতা, এগুলো উঠিয়ে ফেলবো। আর ওটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি বুটটাকে রান্না করে নেই। বুটটা তো আসলে এনার্জি বুস্ট করে, বেশ এনার্জেটিক থাকা যায় বুটটা খেলে, যার কারণে আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেই। যেই দিন মনে হয় যে না আজকে বুট রান্না করব, রান্না করে ফেলি। আর এই তো আমার কিমাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিব। আর মেখে নিয়ে তারপরে এটা যেমন ইচ্ছা তেমন শেপ দেয়া যায়, এটাতে কোনো সমস্যা নেই, সেটা গোল আকার হোক একটু লম্বাটে হোক, তবে আমি একটু লম্বাটে আকারটা এই শেপটা দিয়ে নিব। আর এইটার যে ওপরের যে অংশটা অনেকে ব্রেড ক্রাম্বস দিয়ে করে, আমি সেটা করব না। তার কারণ হচ্ছে ব্রেড ক্রাম্বসটা না অনেক বেশি তেল সোক করে। তো আমি চাচ্ছিলাম না এত 3 দিন টানা তেল খাবার পর আবার সেই তেল চুপচিপে একটা ব্যাপার থাকবে। তো বেসন দিয়েও করা যায়, কিন্তু আমার সেটাও ভালো লাগছিল না। তো আমি চাচ্ছিলাম যে ওপরের লেয়ারটা অনেক বেশি ক্রাঞ্চি হবে, আবার কোনো কিছু অ্যাডও করব না। তো হঠাৎ করে মনে পড়লো যে আমি ওপরে জাস্ট এগুলোর ওপরে একটু আটা কিংবা ময়দা দিয়ে দিলেই তো পারি। তো তারপর এটা একটু আমি কোট করে নিব আটা দিয়ে। আর এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন তেলে ভেজে নেওয়ার পালা। একদম ডুবু ডুবু তেলে ভাজবো না, জাস্ট এক একটা কাটলেট হাফ পর্যন্ত ডুবে থাকবে এমন একটা ব্যাপারে তেলটা যেন হয়, এমন পরিমাণ তেলটা নিব। দেওয়ার পরপরই কিন্তু এটা নাড়াচাড়া করব না, যেই পার্টটা তেলের মধ্যে দিলাম সেটা ভালো করে ভাজা হবে, তারপর মূলত
উল্টে দিতে হবে আর পার্ট বাই পার্ট ভেজে নিব। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ওপরের লেয়ারটা এতটা ক্রাঞ্চি হয়েছে, খেয়ে কিন্তু সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করেছিল। আমার ভাগ্নি থেকে শুরু করে আমার হাজব্যান্ড সবাই বেশ প্রশংসা করেছিল, বলেছিল যে না বেশ ভালো হয়েছে। তবে ভাতিজিকে আমি ভীষণ মিস করছিলাম, ভাতিজি থাকলে ভীষণ ভালো হতো। ভাতিজি গিয়েছে তার নানুর বাড়িতে বেড়াতে। বাকি কাটলেটগুলোও ভেজে নিচ্ছি, আর এই দিকে কিন্তু আমার বুটটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর বুট হওয়ার পরে আমি ডিমটা বসিয়ে দিয়েছি। তো রান্নাঘরে মোটামুটি টুকটাক কাজ চলছে। এখন শরবতের প্রসেসিংটা করতে এসেছি। এই বেলের শরবত করা হবে। বেলের উপকারিতা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি, নতুন করে বলে দেবার মতো কোনো কিছুই না। রমজান মাস হচ্ছে ইবাদত বন্দিগির মাস। এই মাসে বেশি থেকে বেশি করে যত বেশি আমল করা যায় ততটাই উত্তম। তবে যারা ঘরের মহিলারা রয়েছেন তাদের কাজকর্ম নিয়ে, রান্নাবান্না নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকতে হয়। তবুও কিন্তু নিজের আমলগুলোকে নিজেরই করতে হবে। আমার মনে হয় পরিবারের অন্য অন্য সদস্য যারা রয়েছে তারা যদি এই ব্যাপারে খানিকটা সহনশীল হয়, যে খুব বেশি আইটেমের প্রয়োজন নেই, অনেক আহামরি আইটেম বানাতে যে ঘরের মহিলা সদস্যগুলো রান্নাঘরে আটকে থাকে তাদের এনার্জিটা লস হয়, তাদের ক্লান্তি চলে আসে, তখন কিন্তু আমলে অনীহা চলে আসে। তো পরিবারের সবাই যদি এটা বোঝে তাহলেই তো খুব ভালো হয়। অনেক আইটেম যদি বানাতে হয় সেক্ষেত্রে যারা মহিলা সদস্য রয়েছেন তাদেরকে হেল্প করা উচিত, কিংবা এমনটা করা উচিত যে খুব বেশি আইটেমের প্রয়োজন নেই। কারণ রমজান মাসটাই মূলত, এই গোটা মাসটা যত বেশি আমল করা যায়, আমার মনে হয় যে আমলের প্রাধান্যটাই এখানে বেশি। তাই মহিলা সদস্যগুলো ঘরে আটকে থাকবে, এক এক ধরনের ব্যঞ্জন তৈরি হবে, সেগুলো খেতে হবে। খাওয়ার জন্য কিন্তু রমজান মাস না, ইবাদতের জন্য রমজান মাস। এটা প্রতিটা পরিবারের মানুষদের এটা না মনে রাখা উচিত। আলহামদুলিল্লাহ, আমি যতই শুকরিয়া আদায় করব যেন কম হয়ে যাবে। আমার হাজব্যান্ড বিশেষ করে এই বিষয়টাতে অনেক বেশি সচেতন। তিনি রান্না নিয়ে রমজান মাসে আমাকে কোনো প্রকার কোনো জোর জবরদস্তি করেন না যে এই আইটেম হতেই হবে, এইটা না হলে ইফতার হবে না, সেহরি হবে না, কিংবা রাতের খাবার হবে না, এমন না। তিনি আমাকে বলেন তোমার যেটা করতে সহজ হবে, ভালো লাগবে, ক্লান্তি কম লাগবে সেটা করো, বাকি সময় তুমি আরাম করে ইবাদত বন্দিকে করার চেষ্টা করো। তো যতই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ ততই কম হবে। তো যাই হোক, মাগরিবের নামাজ শেষ করে তো থালা বাসন ছিল সেগুলো ধুয়েছি, তারপরে চা নিয়ে বসেছি, ভাগ্নিকেও চা দিয়েছি। চা নিয়ে যে বসেছি এখানেও কিন্তু আমার স্বস্তি নেই। মটরশুঁটি এনেছি 2 কেজি, হাফ তো আগে ছিলেছি, আর এখন ছিলবো বাকিগুলো। মটরশুঁটি ছিলতে ছিলতে চা খাচ্ছিলাম আর আমার প্রিয় ভ্লগারের ভ্লগ দেখছিলাম। খানিকটা নিজেকে রিচার্জ করা বলা যেতে পারে। তো আবার তো তারাবির জন্য যেতে হবে, নামাজ আদায় করতে হবে। তো এই সময়টুকুই হচ্ছে নিজের মতো করে পাওয়ার সময় আর কি। তো আমার মটরশুঁটি মোটামুটি এখন এই পর্যন্তই ছেলা শেষ, নামাজের সময় হয়েছে, এখন তো নামাজ আদায় করতে হবে। হাজব্যান্ড চলে গিয়েছেন মসজিদে, ভাগ্নি তার রুমে নামাজ আদায় করছে, আর এখন আমিও এসে পড়েছি নামাজ আদায় করার জন্য। এই সময়টা হচ্ছে সব থেকে শান্তি আর তৃপ্তির সময়। হাজব্যান্ড মসজিদ থেকে নামাজ আদায় করে চলে এসেছেন, তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করেছি। আমি আর আমার হাজব্যান্ড বসে বাকি যে মটরশুঁটিগুলো সেগুলো আমরা ছিলে নিয়েছি। এগুলো মোটামুটি সিদ্ধ করে তারপর এখন তুলে রাখার জন্য রাখছি। আর এদিকে হাজব্যান্ড বলল যে গাজর যে রয়েছে সেগুলো দাও, আমি তোমাকে প্রসেস করে কেটে দেই, তোমার আর কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, সে ভীষণ রকমের আন্ডারস্ট্যান্ডিং একজন মানুষ, এ কারণেই আল্লাহ পাক এত ভালো রেখেছেন। শুকরিয়া যতই যেন করব ততই কম হবে। তো তিনি এই সমস্ত গাজরগুলোকে আমাকে কেটে দিয়েছেন। আমি তো মোটামুটি সারা বছরই গাজর, টমেটো, তারপর মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো ফ্রোজেন করি, তো প্রতি বছরই করি। তো এবার আবার টমেটোটা করব না, শুধু গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটিটা বেশি করে করছি। আর আমার হাজব্যান্ড বাইরে যখনই যান তারাবির নামাজ পড়তে, দেখা যায় যে নিয়ে আসে, একটু কষ্ট করে হলেও ফ্রোজেন করে রেখে দিচ্ছি, যাতে যখন অনেক বেশি দাম বেড়ে যাবে কিংবা পাওয়া যাবে না তখন এই জিনিসগুলো অবলীলায় খেতে পারি আর কি। তো সবগুলো আমি এরকম করে একটু, যেগুলো মোটা যেই ব্যাগগুলো থাকে না
যেগুলোতে চাল কিংবা ম্যাকারনি কিংবা মশলা ব্রেড এগুলো আসে সেইগুলোর প্যাকেটের মধ্যে রাখছি। এগুলোতে রাখলে হয় কি, ফ্রোজেন থাকলেও হালকা একটু চাপ দিলেই মোটামুটি বের করে নিয়ে আসা যায়। ব্যবহারে যেমন সুবিধা, তেমনি কিন্তু টাকা খরচের ব্যাপারটাতেই একদম 0% খরচ। কারণ বাসায় তো আটা আসে, তো সেই আটার যে প্যাকেটটা সেটা, কিংবা পোলার চালের প্যাকেটটা, ব্রেডের প্যাকেটগুলো, তো এগুলোর প্যাকেট দিয়ে আসলে চলে, এখানে খরচ হয় না। আর আমার যে ফ্রিজ আছে সেই ফ্রিজের ডিপে মূলত 4টা তাক রয়েছে। প্রথম 2 তাকে আমি মূলত আমার ফ্রোজেন আইটেমগুলো রাখি। সেটা ফ্রোজেন যে কোনো জিনিসই হোক না কেন, শুটকি হোক না কেন, এই টাইপের জিনিসগুলো রাখি। আর নিচের 2টা তাকে মূলত আমি মাছ কিংবা গোস্ত রাখার চেষ্টা করি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।